ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। স্যার আমি হচ্ছে বুটেক্স 38 ব্যাচের 2018 সালে স্যার বুটেক্সে জয়েন করি। তার আগে স্যার শহীদুল হাসান স্যারের ফ্যাক্টরি আম্বার ডেনিম লিমিটেডে স্যার উইভিংয়ে ছিলাম। তো আমরা স্যার ছাত্র জীবন থেকে আপনার গল্প শুনে বড় হয়েছি যে আপনি এমনও হয়েছে মেশিনে কাজ করতেছেন বাইরে দিয়ে তালা মারা দিয়ে চলে গেছে। আমরা এরকম গল্প শুনছি আপনার হয়েছে, কারণ আমি তখন টেক্সটাইল কলেজ ছিল। জি জি জি। আমি তো 86 এর ব্যাচ করতে এসেছি। আমার খুব কিউরিয়াসিটি ছিল বিভিন্ন মেশিন নিয়ে কাজ করার। আর টেক্সটাইলের যত মেশিনগুলো ছিল ল্যাব বলতে গিয়ে তখন তো এটা একটা ছোটখাটো ইন্ডাস্ট্রির মতোই ছিল, সব ধরনের মেশিনারি ছিল। এমনি স্যার ওই যে নতুনদের জন্য আমি তো স্যার আপনার পরিচয় জানি, নতুনদের জন্য স্যার আপনার পরিচয়টা যে আপনার স্কুলটা কোথায়, কলেজটা কোথায় ছিল? আমার স্কুল হচ্ছে শেরেবাংলানগর গভর্নমেন্ট বয়েজ আগারগাঁতে, আর কলেজটা ছিল নর্ডেন কলেজ। আপনি গ্রুপ 5 এ ছিলেন, গ্রুপ 83 ব্যাচ। তারপর স্যার বুটেক্সের 13তম ব্যাচ হিসেবে আপনার রয়েছেন। স্যার আপনি বড় হয়েছেন কোন এলাকায়, ঢাকার কোন এলাকায়? আমি বড় হয়েছি আগারগাঁ এলাকায়। আগারগাঁতে, আচ্ছা। এই শেরেবাংলা ইউনিভার্সিটির আশেপাশে, যে এখন তো কৃষি বিশ্ববিদ্যালয়। হ্যাঁ, এটার আশেপাশে। আর জন্মস্থান স্যার এইখানে? জন্মস্থান ঢাকাতেই। আপনার দাদার বাড়ি ধামরাই, ঢাকাতে। ধামরাইতে, আচ্ছা। আমি স্যার কালামপুরে ইন্টার্ন করছি, এই যে আলহাজ করিম স্পিনিং মিল। আচ্ছা আচ্ছা। কালামপুরে কোথায় স্যার আপনার গ্রামের বাড়িতে? এটা বন্যা, কুসুরা বন্যা। বন্যা ইউনিয়ন? বন্যা হচ্ছে গ্রাম, আর হচ্ছে কুসুরা। আচ্ছা আচ্ছা। তো স্যার আপনার এই ছাত্র জীবনে ধরেন হঠাৎ করে মানে মেকানিক্যালের প্রতি যে আকর্ষণ, একটা মেশিনের, সবাই তো ধরেন প্রোডাক্ট নিয়ে চিন্তা করে যে আমার কাপড়টার কি অবস্থা হইলো, কোয়ালিটি নিয়ে চিন্তা করে কাপড়টার কি অবস্থা হইলো। আপনি তখন মেশিন নিয়ে কিভাবে মানে স্টার্ট করেন? অ্যাকচুয়ালি আমি আমার গাড়ি নিয়ে ওয়ার্কশপে কাজ করতাম 85। আমি ম্যাক্সিমাম সময় গ্যারেজে থাকতাম এবং গাড়ি নিয়ে কাজ করতাম। গাড়ির ইঞ্জিন আমি নিজেই ডাউন দিতাম। ছাত্র জীবনে দেখা যায় আমি কাজ করি, তাই মাশাআল্লাহ। এটা কিউরিয়াসিটি। তো আমি যত মেকানিজম আছে টেক্সটাইলের, জি জি জি, গাড়ির ভিতরে যা মেকানিজম আছে এর বাইরের কোনো মেকানিজম আমি পাই না। আমি এটা ফলো করি, ছাত্রদের এটাই বলি স্যার। বলেন। যার জন্য হয়েছে কি এই মেশিনারির সম্বন্ধে আমার কিউরিয়াসিটি বেশি। আমি যখন টেক্সটাইলে ভর্তি হলাম, এরপরে আমি দেখলাম যে এখানে প্রচুর মেশিনারিজ আছে, ম্যাক্সিমামই বন্ধ। এই মেশিনগুলো আমি রানিং করার চিন্তা করলাম। আচ্ছা আচ্ছা। মানে আপনি রানিং পান নাই, আপনি দেখছেন যে উইভিং মেশিনগুলো যেগুলো আছে আমাদের একটা সব মেকানিক্যাল বন্ধ ছিল। এটা কারণ হলো এখানে যারা ফোরম্যান ছিল তারা কিন্তু ভালোই কাজ জানতো, বুঝতে পারছি, বাট এরা খুব ফাঁকিবাজ ছিল। আচ্ছা আচ্ছা। তা আমি এদেরকে খাওয়াইতাম, তারপর বিকেলে নাস্তা খাওয়াইতাম। আচ্ছা আচ্ছা। এরপরে এদের সাথে বন্ধুত্ব করলাম, করে তারপরে আমি কাজ করতাম। আমাকে এরা শিখাইতো। আচ্ছা আচ্ছা। কারণ তখন কি থার্ড ইয়ারে আপনি বা ফোর্থ? না না না, আমি এই ফার্স্ট সেকেন্ড ইয়ার থেকে কাজ শুরু করছি। তো আমাদের কলেজে কিন্তু তখন ভালো একটা রিস ওয়ার্কশপ ছিল। আচ্ছা। তো কোনো পার্টস লাগলে আমরা বানায় নিতাম, বানাই ফেলতেন, মানে ইউনিভার্সিটি বানাই ফেলতাম। এখন যে নতুন বিল্ডিংটা হয়েছে এই জায়গাটা, আচ্ছা আচ্ছা। তো দেখা যেত অনেক সময় যে কোনো পার্টস বানাইতে বলছি সেটা বানাইতে পারে না, অনেক ভুল করে ফেলছে। জি জি জি। তো পরবর্তীতে লেদ মিলিং শেপারের অপারেটিং আমি নিজে শিখে নিলাম। মাশাআল্লাহ। আমি নিজেই বানাইতাম। আর যতক্ষণ আমি বুঝাবো তার সাথে কম সময়ে আমি মেজারমেন্ট বানাই ফেলতে পারলাম। এগুলো বানায় আমরা মেশিন রানিং চালু করা শুরু করলাম। আচ্ছা। আর ওখানে একটা সোয়েট শেপ নামে একটা লোক ছিল। আচ্ছা। উনি জ্যাকেট ডিজাইনে খুব ভালো ছিল। বাহ। আমি জ্যাকেট ফুল কনসেপশন ক্লিয়ার করি ওখানে। আচ্ছা। এবং আমি জ্যাকেট ডিজাইন, মানে যে সিঙ্গেল লিফট, ডাবল সিলিন্ডার, সিঙ্গেল লিফট, এগুলো সব আপনার ক্লিয়ার? যে কার্ড পাঞ্চিং, যে ওই যে মেকানিক্যালি কার্ড পাঞ্চিং করে ডিজাইনটা ইনপুট দাও, এটা কিন্তু এখনো আছে জানেন। এবং ইলেকট্রনিক্স বা এই যে সফটওয়্যার সিস্টেম ডিজাইন, এটা ক্যাড ডিজাইন ছিল না। এবং মেশিন কাছে চলে আসতে না, বা সাউন্ডটা রেকর্ড হবে, মেশিনও ছিল না। ভাই একটু কাছে চলে আসেন, ওই যে সাউন্ডটা রেকর্ড হবে। পরবর্তীতে স্যার আমি ওনার কাছ থেকে অনেক ডিজাইন শিখি। সে কাজ ভালো কাজ জানতো, কিন্তু ক্লাসে শিখাইতো না। ক্লাসে না শেখানোর তো অনেকগুলি কারণ ছিল। স্যাররা ওইভাবে বলতো না, আর স্যাররাও চিন্তা করতো না। তাদেরকে মেইনলি হলো তারা চিন্তা করতো তাদেরকে কোনো মূল্যায়ন করা হয়তো না। কাজ জানে, স্যাররা কাজ জানে না, তাদের চিন্তা ছিল ছোট, যে আমরা কাজ জানি, স্যাররা আমাদেরকে কোনো মূল্যায়ন করে, এই করিম এটা করো, এই সৎ মেয়া এটা করো। তো তারা তো স্টুডেন্টই ছিল। এই স্টুডেন্ট হওয়ার পরে যখন স্যার হয়ে যায় তখন এইভাবে বলতো, তখন আমাদের কাছে ভালো লাগতো না, যার জন্য আমরা শিখাইতাম না। আর যদি কোনো কাজ বলতো যেটা করলে নষ্ট হবে, ওইটা আমরা করে ফেলতাম। এরপরে স্যার আর এদিকে আসতো না। বাহ। তাহলে এই সময় স্যার আপনারা শিক্ষক হিসেবে মাসুদ স্যারকে পাইছেন? আমার স্যারকে পাইছি, উৎসাহী দাতা মাসুদ স্যারের উৎসাহে। এবং আমি যখন কাজ করতাম প্রথম দিকে মাসুদ স্যারও জানতো না, পরবর্তীতে মাসুদ স্যারের উৎসাহে এগুলো
করি এবং আপনি কি আলটিমেটলি কয়টা মেশিন রানিং করে ফেলছিলেন? এখানকার ম্যাক্সিমাম মেশিন রানিং করছি। আমি স্পিনিং এর কাজগুলো করছি, Right. ডাইং এর কাজগুলো করছি, আপনি জুটের এমনি কাজ fabric এর করছি, ছাত্র? হ্যাঁ জুটের কাজ করছি, নিডিং এর কাজ করছি, সার্কুলার নিডিং, আচ্ছা। তারপর ওই ওয়ার্ম নিডিং, এগুলো তো কাজ করছি। তো স্যার এরপরে মানে এখানে যা মেশিন পাইছি সবগুলোতেই কাজ করছি। মাশাআল্লাহ, আমি শুনছি যে এমন হয়েছে আপনি নাকি ইচ্ছা করে আপনার ক্লাসমেটদের ল্যাব রিপোর্টও লিখে দিতেন, ছবি এঁকে দিতেন, যে আপনার এত প্যাশন ছিল যে মেশিনের ছবি আপনি নিজে এঁকে দিচ্ছেন যে যাও। হ্যাঁ, আর আমি পড়ার লেখাটা কোনো ফ্যাক্টর ছিল না, যেহেতু আমার কনসেপশন ক্লিয়ার, মেশিনের ছবি আঁকা, তারপরে আমি লেখা শুরু ল্যাব করতাম রিপোর্ট এখান থেকে। নিজে নিজে একদম মানে অটোমেটিক চলে আসতো। কোনো সময় দেখা যেত যে আমি এই যে পাঁচটার নাম বলে গেছি, হ্যাঁ, হ্যাঁ। ওটা একটা স্টার মার্ক দিয়া আচ্ছা। আমি লিখে দিতাম যে স্যার স্টার মার্ক। এই জায়গায় যদি একটু আসি, আমি আপনাকে আমি যেহেতু শিক্ষক স্যার, আপনারা দেখেন যে আমার কনসেপ্টটা ঠিক আছে কিনা। আমার মনে হয় যে মেশিনে হাতে কলমে কাজ করবে ঠিক আছে, তো তার আগে একটা তো থিওরিটিক্যাল সে স্টাডি করে নিবে। অবশ্যই বা ধরেন থিওরিটিক্যাল স্টাডি যদি না করে সে মেশিনে হাত দেয়, সে কিন্তু তার সেফটি কিন্তু নষ্ট হয়ে না। যাবে। থিওরিটিক্যাল স্টাডি করার পরে যদি সে প্র্যাকটিক্যালি করে, সে জীবনে আর কোনোদিনই ভুলবে না। তাইলে আর ভুলবে না। কারণ আমি দেখছি যে ফিটাররা হচ্ছে মেকানিক্যালি স্ট্রং, কিন্তু এত তো থিওরিটিক্যাল Theoretical না, নয়। এরা ম্যানুয়াল করতে পারে না, ম্যানুয়ালে কয়টা পার্টস আছে জানে যার না। যার জন্য তারা মেনটেন্স করতে পারে না ঠিক মতো, ঠিক মতো, তারা নতুন কিছু যদি একটু চেঞ্জ হয় দেন তারা ওইটা করতে মানে পারে। হ্যাঁ, যেমন তারা যদি আমি বলি যে তুমি এই গিয়ারটা 40-এর জায়গায় 50 দাও, তাইলেই দেখবে যে তখন সে সে অবাক হয়ে যাবে যে অবাক হয়ে কেন যাবে, আমি এটা করতে এটা পারবো হবে না, না। এটা করতে চাবে না। সেম আপনি যত স্পিনিং মেশিনে কাজ করছেন, আপনি জানেন যে টিপিআই বা অন্য কিছু চেঞ্জ করতে হলে আমাকে গিয়ার চেঞ্জ করতে হয়। ম্যাক্সিমাম ফিটার হচ্ছে ভয়ে মানে ভয় করবে কান্নাকাটি যে আমি কেন এই কাজটা এবং করলাম। তার যে বস, যে অফিসার, সেও জানে না, না, কাজে না, সে তাকে পুশ করতে পারে না বুঝতে করতে পারে যে তুমি না। এটা করো। এবং ম্যাক্সিমাম সময় যেটা হয় আমি দেখছি যে মেশিন কেনার সময় সে অর্ডারই দেয় না যে এই দাঁতের গিয়ার কিনো, কারণ সে জানেই না যে এটা করলে এবং- এটা হয়। প্রথম আমি যেমন সাসা ডেনিমে সব ইয়ালুম কিনছি, তার আগে কিনছি সিনা টেক্সটাইলের সমেট লুম কিনছি, সমেত কিন্তু- তখন ওয়ার্ল্ডের টপ, কিন্তু এরপরে সাসাতে না হয়েছে সব পিকানল। এরপরে যত প্রজেক্ট হয়েছে সবাই পিকানল কিনছে। আপনার এবং দেখা দেখি আমি এইবার আমি পিকানল থেকে বেরিয়ে এসে আমি কিনলাম রিফা। না, আমি ইটেমা। কিনলাম হলো ইটেমা অ্যান্ড স্মিথ আর টয়োটা। আচ্ছা, টয়োটা তো আপনার ফেভারিট হ্যাঁ, মেশিন। তবে আমার অনেক ফিটার আমার সাথে দেখা করছে, স্যার আপনি ভুল করলেন, আচ্ছা। পিকানল কিনলেন। আমি ভুল করছি, তো এই যে মেশিন কিনছি এগুলো তুই চালাইছস? কয় না। তাহলে কেমনে বুঝলি যে আমি ভুল করছি? স্যার ধরেন এই পিকানোলের একটা চেয়ে ইটেমার প্রাইস কেমন কম, মানে কত পার্সেন্ট কম বা সামথিং? অ্যাকচুয়ালি কম বলতে আমি যখন নেগোশিয়েট করছি তখন করোনার সময় নেগোশিয়েট করছি তো Discount দিয়ে আমি দিছি। 25% কমে পাইছি। পিকানোলের চেয়ে 20% না ইটেমার রেগুলার দামের চেয়ে 20? ইভেন এটা আমার রেগুলার দামের সাথে কম পাইছি। আচ্ছা স্যার, ধরেন এই যে আপনি শাসা ডেনিমে পিকানল ইন হইল, তখন আপনি আসলে কি কি জিনিস চিন্তা করছেন যে এই জিনিসগুলোর কারণে আমি পিকানল নিব? ওটা একটা বেলজিয়ামের তখন কান্ট্রি, না, ইউরোপিয়ান মেশিন, পিকানল European machine। ভেরি গুড ব্র্যান্ড, এবং পিকানলের মেশিন ওয়ার্ল্ডের সবচেয়ে বেশি। তখন তো বাংলাদেশে পিকানল ডেনিমে নাই। না, তো আসলে তখন আপনি মানে এই ডিসিশনটা কিভাবে নিলেন যে আমি পিকানল নিব? মানে আপনি দেখছেন যে অন্য দেশে ইউজ করে, না, বিভিন্ন দেশে পিকানল ইউজ করে, তখন পিকানলই বেশি ছিল। আচ্ছা, ওই ভিত্তিতে আপনি চিন্তা করলেন যে আমি এটা ইন্ট্রোডিউস করি। আর তো তখন তো ধরেন এটা মেকানিক্যাল ফিটার অ্যাভেলেবেল না। ইটেমা হয় নাই, তারপর স্মিথ এগুলো হয় না, তখন ছিল সমেটটা ছিল। আচ্ছা, আচ্ছা। বাট সমেটে কিছু লিমিটেশন ওরা বলছিল, যেটা মানে খুব হেভি কাপড় করা যাবে না। যদিও আমি সিনাতে হেভি কাপড় করছি, কত জিএসএম এর করছে, কত আউন্সের হেভি আমরা কাপড়? ধরেন স্যার, ধরেন আমার অডিয়েন্সরা তো স্যার হচ্ছে student। 13.75। ধরেন আপনি ডেনিমের ক্ষেত্রে হ্যাঁ। কোন আউন্সের কাপড়কে হেভি বলেন, মিডিয়াম বলেন আর লো জিএসএম? আমরা 12.5 উপরে যেগুলো এগুলাকেই হেভি যায় বলে, হেভি, আর এর নিচে যেগুলো আর নিচে এগুলাকে লো। নরমালি 10-এর নিচে এগুলাকে লো বলি, আচ্ছা। আর 10 থেকে 12.5 এগুলাকে মিডিয়াম মানে বলি। 10 থেকে 12.5 আউন্স পার ইয়ার্ড পারি স্কয়ার। আছে, এটা যদি জিএসএম এ যায়, জিএসএম কে বায়াররা দেখে না শুধু আউন্সটাই হিসাব করে? আউন্সটা হিসাব করে। জিএসএম নিয়ে জিএসএম আমরা হিসাব করি, কারণ আমরা- জিএসএম এ গেলে এটা তো অনেক বড় বড় ফিগার হয়ে যায়, 360, 340, 380। তাহলে আউন্সের ক্ষেত্রে ডেনিমটা একটা হয়। স্যার আপনি কখনো নন ডেনিম প্রজেক্টের দিকে আগালেন না কেন? নন ডেনিম প্রজেক্ট আমি তো সেনাতে চাকরি করছি নন ডেনিমে। তাই, আচ্ছা আচ্ছা, কিন্তু আপনার ডিজাইন করার ইচ্ছা হয় নাই বা কনসালটেন্সি করার ইচ্ছা হয় না? অ্যাকচুয়ালি নন ডেনিম আমি তো করছি, যেমন ইভেন্টস টেক্সটাইল, এটা কিন্তু আমার করা। তাই, এটা আচ্ছা, আমার আচ্ছা। প্রথম এই কনসালটেন্সি। যে এখন রিসেন্টলি মাসুম স্যার জয়েন করছে, জানেন তো, ইভেন্টসে কিন্তু মাসুম স্যার জয়েন করছে এনএজেড থেকে 23 আমি ব্যাচে। জানি না এটা ঠিক, এই এক সপ্তাহ হয়েছে আর কি। বাট ইভেন্টসটা আমার করা। এটা আমি আচ্ছা, তখন তাহলে- পারভেজ সাহেবের শুধু লেভেল ফ্যাক্টরি ছিল, এটা প্রথম শুরু করে আমরা সেই জঙ্গলের মধ্যে বসে বসে আনোয়ার এটা পারভেজ দিয়ে চৌধুরীর করতাম। সাথে। হ্যাঁ, আচ্ছা, পারভেজ চৌধুরী। উনি স্যার ঘটনা করে আমার গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলের অ্যালামনাই আর কি। আচ্ছা, উনি আমাদের অ্যালামনাই, ঢাকা কলেজের ছাত্র ছিল, পরে তো বিদেশে পড়াশোনা করছে। তো এভিন্সে এখন যেটা আরেকটা নাম হচ্ছে আর্গন। হ্যাঁ। তা আর্গন ওনাদের আর্গন ডেনিমটার নাম তো আর্গন ডেনিম। আর্গন। ওইটাও কিছু আপনি এটা আমি কনসালটেন্সি ঠিক করি নাই, বাট আমি এমনি ওদের এখন সাথে একজন ইন্ডিয়ান ভদ্রলোক ফ্রেন্ড চালান। ছিল, ওদের সাথে যোগাযোগ হইতো, এবং আচ্ছা। আমি মেশিনারিজ কি কিনবে না কিনবে এগুলো নিয়ে আলোচনা ঠিক আছে। হয়েছে।
তখন ওই প্যানন মেশিন ওইটা আমি সাপ্লাই করতাম। প্যানন না ওরা যদিও সরাসরি কিনছে, যে but ডাইং আমার সাইজিংটা, সাথে- প্যানন হ্যাঁ, ডাইং সাইজিংটা, এটা তো এখনো নাই মনে হয় প্যানন। প্যানন আছে এখনো, বাট ওরা এখন আপনি ওর প্রিন্সিপাল ছিলেন, চায়নাতে তৈরি করে। আমি এখানে এজেন্ট ছিলাম। এজেন্ট ছিল, মানে সোল এজেন্ট যেটা বলে। ঠিক আছে, এটা কাইটা দিন।